It's recording. Hello, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ইউ মে আচ্ছা কন্টিনিউ। আমরা আজকে এই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এই বইটার লাস্ট এপিসোড করব। আমরা এই পর্যন্ত 3টা এপিসোড করেছি। আজকে লাস্ট এপিসোড। তাহলে আমরা আজকের যে দুইটা হ্যাবিট আছে যে হ্যাবিট নাম্বার 6 এন্ড 7 এই দুইটা নিয়ে আলোচনা করব। নাম্বার 6 হ্যাবিট হচ্ছে সিনার্জি। মানে সিনার্জিটা কি এটা নিয়ে আমরা তাহলে শুরু করতে পারি। ওকে। নাকি শুরু হ্যাঁ, করবেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ডেফিনিটলি। আমি কি বলবো সিনার্জি নিয়ে কিছু শুরুতে? হ্যাঁ, সিনার্জি কি বা প্রেজেন্টেশন থাকলে কোনোটা এটা দিতে পারেন। হ্যাঁ, আমার প্রেজেন্টেশন আছে। আচ্ছা, এটা ক্লিক করলাম, বাট প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্টারিটা এখন আসেনি। হ্যাঁ, কিন্তু এটা কাজ করতেছে না কেন? আমি এটাই বুঝতেছি না। আচ্ছা, আসছে মনে হয়, দাঁড়ান। এটা কি তোমার কন্ট্রোলে? হ্যাঁ, ওকে। আমার কাছে তো আছে, দেখায়। আপনার থেকেও দেখতে পারবেন। আচ্ছা, সো এটা কি তোমারটা? না, এটা তো আপনার। ওকে। এটার পরে মনে হয় স্লাইড ক্রিয়েট করা আপনার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিনার্জাইজ। আচ্ছা, তো আমি সিনার্জাইজ সিনার্জাইজ। জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলি। এটাকে ওই রাইটার কোভে উনি বলেছেন দ্য এসেন্স অফ প্রিন্সিপাল সেন্টার্ড লিডারশিপ। সো আচ্ছা। মানুষের জীবনের মানে যদি সে জীবনটাকে প্রিন্সিপাল সেন্টার্ড কোনো একটা প্রিন্সিপালের উপর বেস করে চালাইতে চায়, ওইটার এসেন্সটা হচ্ছে এই এই সিনার্জিটা। তো এই আচ্ছা। সিনার্জির মূল যে একটা কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট যেটা উনি শেয়ার করছেন যে কতগুলো জিনিসের সমষ্টি। সাপোজ আমার একটা ক্যাপাবিলিটিস আছে, তোমার একটা ক্যাপাবিলিটিস আছে। এই দুইটা ক্যাপাবিলিটিসের আমার ক্যাপাবিলিটিস মনে করো 10, তোমার ক্যাপাবিলিটিস মনে করো 10, তাহলে 10 যোগ করলে কত হয়? 20। বাট 20। সিনার্জি হচ্ছে এরকম একটা কনসেপ্ট যেখানে এই 10 যোগ করলে 20 হবে না, বরং 20-এর চাইতে আরো অনেক বেশি বেড়ে যাবে। সেটা 25 হবে, 30 আচ্ছা। হবে, 40 হবে বা 100 হবে। ইট কুড বি হুম। মোর। মানে এটা হচ্ছে ওই পার্টস গুলা আলাদা আলাদা করে যোগ করে যে জিনিসটা হয় তার চাইতে এটার তার চেয়ে আউটপুটটা কয়েক গুণ বেশি। কয়েক গুণ বেশি হয়। এটা হচ্ছে সিনার্জির মূল কনসেপ্ট। ঠিক আচ্ছা, আছে? মানে আমার সিনার্জি স্লাইড। দিয়ে তাহলে কি বুঝবো আমরা? মানে সিনার্জি বলতে কি বোঝায়? যে সিম্ফনি মানুষের মানে একটা কি মানে হুম, হুম। ইউনিয়ন বা এরকম কি বোঝানো যায়? হ্যাঁ, ইউনিয়ন বলতে পারো, বাট ইটস নট সামেশন। ইউনিয়ন হ্যাঁ, করে সামেশন। আহ, মানে আরো একটা বেটার কিছু তৈরি করা। ডেফিনেটলি এখানে সিম্ফনি তুমি যে কথাটা বললা, মানুষের সিনক্রোনাইজেশনের ব্যাপার আছে। সিনক্রোনাইজেশন, হ্যাঁ। হ্যাঁ, আহ, যেরকম সোডিয়াম আর ক্লোরিনের একটা রিয়েকশন আছে, কেমিক্যাল রিয়েকশনের মতো। যেমন সোডিয়াম আর ক্লোরিন মিলা হুম। সোডিয়াম ক্লোরাইড তৈরি হইতেছে, মানে হোল ডিফারেন্ট একটা জিনিস, লবণ তৈরি হয়ে যেতেছে। বাট আলাদা করে সোডিয়ামও কেউ খেতে পারবে না, আলাদা করে লবণও কেউ খেতে পারতেছে না। বাট হুম। দুইটাকে যখন একটা পার্টিকুলার মানে অ্যাটমসফিয়ারের ভিতরে অ্যাড করা হইতেছে, হ্যাঁ, সেখানে এখান থেকে একটা এরকম জিনিস তৈরি হইতেছে যেটা মানুষের জীবনে খুবই এসেনশিয়াল। লবণ তো মানে আমরা হুম। সবাই জানি, মানে এটার ইম্পর্টেন্স কত লাইফে। হ্যাঁ, স্বাদের ব্যাপারে, খাবারের স্বাদ মানে কতটুকু ইম্পর্টেন্ট লবণটা। সো এই অথচ এটার তৈরির উপাদানগুলা কি? একটা সোডিয়াম আর একটা ক্লোরিন, যাদের হয়তো বা ভ্যালু আছে, বাট ওইরকম ভ্যালু খাবারের ক্ষেত্রে এটার কোনো খাবারের মান হিসেবে এটার কোনো গ্রহণযোগ্যতাই নেই, আলাদা আলাদা ভাবে। বাট যখন দে আর কম্বাইন্ড টুগেদার ইন আ সার্টেন ওয়ে, তাদের মানে তারা খুব মিনিংফুল একটা জিনিস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হ্যাঁ, যেমন আপনি হাইড্রোজেন আর অক্সিজেনের ঘটনাটাও বলতে পারতেন। হ্যাঁ, এটা আরো 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 হাইড্রোজেন আর বেশি। অক্সিজেন। আরো হ্যাঁ, তুমি ভালো বলছো। হাইড্রোজেন অক্সিজেন না, তো সমস্যা আমাদের নেই, এটা লাইফের প্রশ্ন। অস্তিত্বের সাথে বিষয়, কানেক্টেড। হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ। অক্সিজেন একাও অনেক সাফিসিয়েন্ট এবং অক্সিজেন লাইফ দিতেছে। আবার সেটা হাইড্রোজেনের সাথে মিলে পানি তৈরি পানি হচ্ছে। করতেছে, যেটা ছাড়া আমরা তো চলতেই পারি না। সো ইয়া। হুম। আচ্ছা, আমার আচ্ছা, স্লাইডটাতে এখানে আবার আমরা একটু এটা যাই। ব্যাক করি। হ্যাঁ, হ্যাঁ, তুমি কিছু বলতে চাইলে শেষ করো। হ্যাঁ, মানে এই সিনার্জি যেই সিনার্জাইজ যেই হ্যাবিটটার কথা বলতেছে রাইটার, এটা মূলত আমাদের মানে পাবলিক ভিক্টরির যে অংশ সেটা মানে সেই হিসেবে আর কি রাইটার এটা দেখাইতেছে এবং বলতেছে যে এটা হলো প্রিন্সিপাল সেন্টার্ড লিডারশিপ। মানে হুম, হুম। সিনার্জিটাকে বলতেছে এটা হলো এসেন্স অফ প্রিন্সিপাল সেন্টার্ড লিডারশিপ। মানে সিনার্জি জিনিসটা এরকম যে
কারোর সাথে কথায় আমার ভালো লাগলো আজকে, এই কারণে আমি তার সাথে অনেক ভালো ব্যবহার করলাম। কিন্তু আরেকদিন লাগলো না, এই কারণে তার সাথে ভালো ব্যবহার করলাম না। জিনিসটা এইভাবে চিন্তা না করে তার প্রিন্সিপালটা এরকমই হবে যে সে যার সাথে ইন্টারাকশন করে তার মানে সে সব সময় একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে মানে চলে। অর্থাৎ হুম কেউ যদি খারাপটাও করে তার সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করে, যাতে সে মানে আলটিমেটলি ভালোর দিকে যেতে পারে। একটা মানে লিডারশিপটা মানে সে নিজে সেন্টার থাকে প্রিন্সিপালের উপর। এটা হুম আমি অ্যাড করার জন্য। ওকে। সো মানে ওইটাই বলতেছিলাম, এখানে ইম্পর্টেন্ট একটা, আমি একটা এই যে স্লাইডে লিখছি হুম, ফর্মুলার সাথে যে 1+1 = নট 2, মানে সিনার্জির হ্যাঁ, যে একটা ফর্মুলা সেটা 3, 5, 10 বা 100 বা অন্য কিছু যেটাই হতে পারে। আর এখানে এই রিলেশনশিপ অফ পার্টস ইজ সাচ দ্যাট ইট ক্রিয়েটস মোর। এখানে রিলেশনশিপটা হুম, খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে এই যে সিনার্জিটা হইতে হইলে তো 2-3টা এলিমেন্ট লাগবে। মানে যেহেতু এটা হুম, পাবলিক ভিক্টরি, মানে আমার নিজের সাথে নিজের যুদ্ধ না, বা আমি নিজে এখানে ইনভলভ না। হুম, সিনার্জিতে ডেফিনিটলি পাবলিক প্লেসের একটা জিনিস। যখন ৩ জন ৪ জন বা একের অধিক মানুষ ২, ৩, ৪, ৫ জন মানুষ একসাথে হয়, তাদের রিলেশনশিপটা এরকম হয় যে রিলেশনশিপটা আরো নতুন কিছু তৈরি করে। এবং এই সিনার্জিটা ও লেখক বলতেছে এটা আমাদের নেচারে খুব বেশি এভেইলেবল। ঠিক আছে? উনি উদাহরণ হিসেবে দিয়েছিল ২ টা গাছ যদি পাশাপাশি জন্মায়, তখন হুম, গাছের শিকড়গুলো আম ওই দেখা গেছে আরো বেশি পরিমাণের নিউট্রিয়েন্টস তাদের মধ্যে সংরক্ষণ করতে পারে এবং একজন আরেকজনের সাপোর্টিভ রোল হিসাবে কাজ করে এবং ২ জনের গ্রোথটা বেশি হইতেছে। দেখা গেছে যে একটা মাটিতে ২ টা মানে ২ টা গাছকে যদি বেশি ডিসট্যান্সে রাখা হইতো, তারা ইন্ডিভিজুয়ালি যেইভাবে গ্রো করত, তাদের চাইতে যখন ২ টা গাছকে পাশাপাশি রাখা হয়, তাদের গ্রোথটা বেশি হয়। হ্যাঁ, হয়তোবা আমরা দেখতে পারি বন জঙ্গলে যখন যাই বা বনাঞ্চলের যে এরিয়া গুলা, সেখানে দেখা হুম, যায় গাছগুলোর যেভাবে বৃদ্ধি ঘটে সেটা কিন্তু আমাদের বাসা বাড়িতে ঘটে না। কারণ তাদের হয়তো ওর মধ্যে হয়তোবা ঐরকম সিনার্জিটা নাই। জাস্ট ফর এক্সাম্পল। সো এটা হ্যাঁ, হচ্ছে এই কথাটা মানে রাইটার বলতেছেন নেচারের ভিতরে সিনার্জি গুলা পাওয়া যায়। হুম, উনি আরেকটা উদাহরণ দিচ্ছেন ওই যে ২ টা কাঠের তক্তা। সাপোজ হুম, ২ টা কাঠের তক্তা দেখা গেছে একটা ৫০ কেজি ওয়েট লিফট করতে পারতো। আরেকটা কাঠের তক্তা দেখা গেছে ৭০ কেজি ওয়েট লিফট করতে পারতো। তার মানে কি ২ টা আলাদা, আলাদা ভাবে ১২০ কেজি ওয়েট লিফট করার কথা। শেষ। কিন্তু দেখা গেছে যে এই ২ টাকে যদি আমরা কম্বাইন করে ফেলি, কম্বাইন করে আরেকটু মোটা জিনিস বানাই, একটার উপর আরেকটা হুম, রেখে, তখন এই যেই তক্তাটা হয় সেটা দেখা গেছে ২০০ কেজি ওয়েট লিফট করতে পারে। সো হুম, দিস ইজ হোয়াট ইজ সিনার্জি। মানে রাইটার যেটাকে মিন করতেছেন। মানে সিনার্জি বলতে কি বুঝাইছে আমি জাস্ট এতটুকু চেষ্টা করলাম। সিনার্জি হচ্ছে এই জিনিসটাকে বুঝাচ্ছে। আর সিনার্জি আচ্ছা। তৈরি করার ব্যাপারে হ্যাঁ, মানে ওটা তো আপনি একটা কাঠের যে উদাহরণটা দিলেন ওটা ভার বহন করতে পারে। এটা আহ, মানে ইন্ডিভিজুয়ালের দের সাথে আর কি, পার্সন টু পার্সনের সাথে কিভাবে একটা সিনার্জি হতে পারে আমাদের, এটা কি বলবেন কিছু? আচ্ছা। যেমন দেখো আমাদের এখন সাপোজ একটা পডকাস্ট তৈরি হইতেছে তোমার আর আমার। হ্যাঁ, এখানে অনেকগুলা এলিমেন্ট লাগে। হ্যাঁ? হ্যাঁ, আ যে আমি একটা রোল প্লে করতেছি, তুমি একটা রোল প্লে করতেছো। হুম, তারপরে এখানে ব্যাক অফ দ্য জিনিসে অনেক টেকনোলজিরও ইনভলভড আছে। তো হ্যাঁ, সবগুলা জিনিস একসাথে হওয়ার কারণে আউটপুট হিসেবে এটা তৈরি হইছে। দেখা গেছে আ এখানে যদি আমি না থাকতাম, তাইলে তোমার আর আমার যে ইন্টারেকশন, মানুষের জীবনের যে ইন্টারেকশন সেটা কিন্তু হইতো না। হয়তোবা হ্যাঁ, তুমি আমার চাইতে অনেক ভালো জানো কোন একটা পার্টিকুলার বিষয়ে। আমি তোমার চাইতে আরেকটা ভালো জানি পার্টিকুলার বিষয়ে। হুম, কিন্তু আমরা ভিডিওর থ্রুতে ২ জনে আ দূরে থাকা সত্ত্বেও টেকনোলজির হুম, থ্রুতে এবং তোমার আমার ইন্টারেকশন এর মাধ্যমে জিনিসটা কিছুটা হইলেও একটু বেটার হচ্ছে। এট লিস্ট হুম, একটা লেভেল অফ ইন্টারেকশন এর কারণে। সো এটাও কিন্তু সম্ভব হইতো না। কিন্তু হুম, ইন্ডিভিজুয়ালি দেখা গেছে ২ জন মানুষই হয়তোবা ক্যাপাবল, ইভেন আ আরো বেশি ক্যাপাবল হইতো। এই একেকজনের আ ক্যাপাবিলিটিস ভিন্ন, ভিন্ন থাকতে পারত। কিন্তু এটা সম্ভব হইতো না। এটা একটা হ্যাঁ। এক্সাম্পল হতে পারে। মানে এটা দুইজনের আমাদের কথাগুলি এক জায়গায় পাওয়া যেতেছে, এটা হয়তো একটু মানে যেটা একা একা হইতো না, বা আপনার হুম, থেকে আমি যে লার্নিংটা এখন পাইতেছি সেটা হয়তো আমি পাইতাম না। এটা হ্যাঁ, হলো সিনার্জির একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বলতে পারি। আর যদি মানে সিনার্জিটার মানে রাইটার যেভাবে বোঝাতে চাইছে যে আপনার ধরেন পাওয়ার আছে 10, আমার পাওয়ার আছে 10, এখন এটাকে কিভাবে আমরা 100 বা 1000 এভাবে নিতে পারি, এটা কি স্টুডেন্টদের ক্ষেত্রে কিভাবে হইতে পারে, বা যারা ফ্রেন্ডশিপে আছে তাদের সাথে কিভাবে মানে এটা ও আচ্ছা। মানে এটা প্র্যাকটিক্যালি একটা মিলতে পারে?
এটার উত্তর কিন্তু উনি দিছেন। এখানে উত্তর দিছেন আবার ওই যে লাস্ট লাইনে এটা দেখো স্লাইডটাতে হাইলাইট করা আছে। যে সিনার্জি হইতে হইলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার হইতেছে যে মানুষের মধ্যে যে মানুষের ডিফারেন্সেস সেটাকে এই রেকগনাইজ করতে হবে। হ্যাঁ লাইক ইউ আর ডিফারেন্ট ফ্রম মি অ্যান্ড আই এম ডিফারেন্ট ফ্রম ইউ। এখন ফ্রেন্ডশিপ হোক, ফ্যামিলি হোক, অথবা যে কোনো একটা রিলেশনশিপ হোক যেখানে মানে একের বেশি মানুষ ইনভলভ, তো মানুষের সাথে যে মানুষের একটা ডিফারেন্সেস আছে এই জিনিসটা রেকগনাইজ করা ইজ ইম্পর্টেন্ট এখানে। এবং ওই ডিফারেন্সটাকে বুঝে এখানে ওই ডিফারেন্সটা বোঝার জন্য আবার ওই আগের হ্যাবিটটাও লাগে। ওই একটা হ্যাবিট আছে যেটা লাস্টের আমরা যেটা হ্যাবিটটা বললাম, মানে থিংক উইন উইন এর পরে যে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড। তো এই ডিফারেন্সটাকে রেকগনাইজ করার অর্থ হইছে কি অন্যকে বুঝা। হ্যাঁ, কারণ এই সিনার্জি কিন্তু একা একা হয় না, সিনার্জি কিন্তু আগের দুইটা গুণের মাঝখানে এবং তিনটা গুণের মাঝখানে। এবং পাবলিক তোমার হইতেছে প্রথমত প্রাইভেট ভিক্টরি লাগবে, তারপরে তোমার ফিলোসফি হইতে হবে উইন উইন, এবং তুমি অন্য মানুষকে চিন্তা করার চেষ্টা করবা। যখন এই তিনটা ডায়াগ্রাম, এখন একটা পাই ডায়াগ্রাম আঁকতে পারলে ভালো হইতো, তিনটা ডায়াগ্রামের মাঝখানে হইতেছে সিনার্জি। ঠিক আছে? আচ্ছা আমি কি সিনার্জির বিষয়টা আচ্ছা ওটা পরে দেখাবো না, এটা আমার ডায়াগ্রাম নাই, অন্য একটা আছে। হ্যাঁ না ওই বলেন, সমস্যা নেই। ওই তাহলে সিনার্জি হইতেছে তোমার উইন উইন থট করা লাগবে, তোমার ডিফারেন্সটাকে রেকগনাইজ করা লাগবে, এবং তুমি হইতেছো এই তোমার হইতেছে কি আরেকটা যেটা বললাম অন্যকে বুঝার চেষ্টা করা লাগবে এবং উইন উইন চিন্তা করা লাগবে। তখন এখান থেকে সিনার্জিস্টিক একটা আউটপুট বের করা সম্ভব। ঠিক আছে? এর বাইরেও আর কি স্লাইড থেকে কিছু? হ্যাঁ, আমার পরের স্লাইডটা যাও, আমি ওই ডিফারেন্সটার সাথে ওইটা দেখলে হয়তো মনে আসবে। হ্যাঁ, এখন সিনার্জিস্টিক কমিউনিকেশনের ব্যাপারে রাইটার কিছু কথা বলছেন। হ্যাঁ, এবং উনি একটা এক্সাম্পলও দিছে যে তুমি যেটা বললা না যে ক্লাসরুম সেটিং এ সিনার্জিটা কিভাবে তৈরি হয়। রাইটার তার নিজস্ব একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স উনি শেয়ার করছিলেন, ওটা আমি একটু বলবো। তার আগে আমি বলি ওই যে সিনার্জিস্টিক কমিউনিকেশনের ব্যাপারে। ওকে, আমাকে একটু স্লাইডটা দিও। ওই যে when you communicate synergistically you keep open the door of new possibilities and options। মানে এই মেন্টালিটি এরকম থাকতে হবে যে এখান থেকে নতুন কিছু তৈরি হবে। হ্যাঁ, এবং ওপেন মাইন্ডেড হইতে হবে। তখন এই সিনার্জি কোন একটা আউটপুট আসা সম্ভব, নাহলে আসা সম্ভব না। তবে এটা এখানে চিন্তা হইতে পারে, মানে রাইটার বলছে যে এটা তো তাহলে আমরা 2 নাম্বার হ্যাবিট যেটা বলছিলাম সেটার সাথে কন্ট্রাডিক্ট করে। 2 নাম্বার হ্যাবিটে বলছিলাম যে আমরা সামনে কি হবে সেটাকে মাথায় রেখে আজকে কাজ শুরু করব। কিন্তু উনি বলতে চাইতেছে আসলে সামনে কি হবে সেটাকে রেখে আজকে মাথায় কাজ করব, এই মানে এই না যে ওইটাই হইতে হবে, ওইটার সাথে বেটার কিছু হইলে তো সমস্যা নেই। হ্যাঁ সেটাই। এটা হচ্ছে ওটা তো আপনারা ধরেন ওটা মানে ওটা তো একজন মানুষের ফিলোসফি যে আমি এটা অ্যাচিভ করতে চাই। এখন সিনার্জি হচ্ছে আমি নিজে আমার প্রিন্সিপাল সেন্টার মানে একজন মানুষ হব, তারপর যাদের সাথে ইন্টারঅ্যাকশন করব তাদেরকে চেঞ্জ করার চেষ্টা করব। অর্থাৎ মানে নিজেও চেঞ্জ হব, সমস্যা নাই, তো ভালোর জন্য তো চেঞ্জ হওয়াই যায়। কিন্তু ওটাকে বলছে 1+1 যাতে কম্প্রোমাইজ হয়ে হাফ না হয়ে যায়। মানে কম্প্রোমাইজ করলাম আমি অথবা আরেকজন কম্প্রোমাইজ করলো আমার জন্য, এটা তো থিংক উইন উইন হয় না, যেটা আমাদের আগের হ্যাবিট গুলো। ওই যে এটা জেনে কই পড়লাম এই রাইটারেরই মনে হয় এই পার্টটাতেই তুমি যেটা বললা যে কম্প্রোমাইজ এটার মধ্যেই যে আসলে উনি মনে হয় একটা উদাহরণ দিছিল না, একটা এই পার্টিকুলার একটা অনুষ্ঠানে যাবে তার বাচ্চাদেরকে নিয়ে, মানে একটা করলে আরেকটা করা হবে না সাপোজ। তো আমি একটা জিনিস চাইলাম, এই সিনার্জি আবার কম্প্রোমাইজ না যে আমি এটা করলাম না আরেকজনের কারণে, বরঞ্চ এটা বুঝা যে আসলেই কি এটা না করাটা উচিত কিনা। একটা হচ্ছে কম্প্রোমাইজ করলে একটা স্যাক্রিফাইস ফিলিং চলে আসে, আর বুঝে করলে কি হয় এই যে ওই জিনিসটা স্যাক্রিফাইস ফিলিং আসে না, বরঞ্চ আন্ডারস্ট্যান্ডিং ফিলিং আসে যে না আমি তো এটা ভালোর জন্যই করলাম। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা ওই যে বলতে চাইছিলাম যে রাইটার বলতেছিল 2 নাম্বার হ্যাবিটটার কন্ট্রাডিক্টরি করে। মানে যখন কেউ পড়তে আসে যে সিনার্জি, আমি যদি মানে এটা উনি নিজেই এই প্রশ্নটা তুলছে যে আমি যদি ওপেন থাকি নতুন নতুন দ্বার উন্মোচন হোক, তাহলে তো আমি তো তাহলে ট্র্যাকে চলতে পারলাম না, আমি যে লক্ষ্যটা সেট করছিলাম সেই লক্ষ্যতে আগাইতে পারলাম না।
উনি বলতেছেন না এটা আসলে ওইরকম না, আমি লক্ষ্যটাকে আগাইতে পারতেছি তা না, বরঞ্চ লক্ষ্যটারও ওই বেটার হয়ে যেতে পারে। যেমন উনি ক্লাসরুমের সেটিং একটা উদাহরণ দিছিল। সাপোজ ক্লাসরুমের একটা সেটিংস, উনি লিডারশিপ রিলেটেড একটা ক্লাস করাচ্ছিলেন। তো সেখানে নির্দিষ্ট একটা সিলেবাস আছে। সিলেবাসের নিয়ম হচ্ছে এই পড়ায় এগুলা শেষ করবে। শেষ করে তারা আ মানে কোর্সটা সম্পন্ন করবে। যেটা আমাদের জন্য খুবই নরমাল। আ সবাই জানি। কিন্তু ওই কোন একটা পার্টিকুলার ক্লাসে কোন একটা লোক সে তার নিজের লাইফের ইনসাইট শেয়ার শুরু করলো ওই টপিক অনুযায়ী। তখন এবং ওই যে ইনসাইটটা সেটা খুবই মিনিংফুল ছিল এবং অনেক ইমোশনাল ছিল। সবাই খুব ইন্টারেস্টেড হয়েছে। তখন আরো কিছু যারা স্টুডেন্ট ছিল তারা ওইটাকে উপর বেস করে তারা তাদের ইনসাইট শেয়ার শুরু করলো। তখন যে এই যে একটা ইনসাইট শেয়ারিং হইলো, সবাই সবার কথা শোনা শুরু করলো, ওই টপিকের সাথে তাদের ব্যক্তিগত এক্সপেরিয়েন্স কে রিলেট করা শুরু করলো। তখন দেখা গেল যে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ক্লাসরুম সেটিং এ। তো ওই রাইটার বলতেছিল যে আমার যে নির্দিষ্ট একটা কারিকুলাম ছিল, আমি ক্লাসরুমে এটা ফলো করব, তখন আমি দেখলাম যে আসলে ওইটা আমাকে বাদ দিতে হয়েছে এবং এই যে একটা সিনার্জিস্টিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে লার্নিং এর এবং একজন আরেকজনকে জানার বেসড অন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, তখন সেখান থেকে মানে যে আউটপুটটা বের হয়ে আসছিল সেটা অনেক বেশি উত্তম ছিল, যেটা হয়তো বা ওই কোর্সের যেই ফিক্স করা একটা আউটকাম মানে আউটকাম আউটকাম চিন্তা করে রাখা হয়েছিল তার চেয়ে অনেক বেশি মিনিংফুল হয়েছে। এবং এটা আমি রিলেট করতে পারি কেমনে, এটা আমি এখানে বলতে চাই যে আমার ব্যক্তিগত জীবনেও এক্সপেরিয়েন্স গুলো হইতেছে। এই বিশেষ করে আমি এখন যেহেতু আমি বাংলাদেশে পড়াশোনা করছি এবং এখানে পড়াশোনা করছি, দুইটার ভিতরে ডিফারেন্সটা কি ক্লাসরুম সেটিংসে। আমাদের বাংলাদেশে পড়াশোনার স্টাইলটা যেরকম হইতেছে, ক্লাসরুমে একজন ম্যানেজমেন্ট রিলেটেড একটা থিওরি পড়াচ্ছে টিচার, সে পড়াই দিল, এটা বুঝাই দিল, এই লিডারশিপ মানে হচ্ছে এই শেয়ার লিডারশিপ মানে এই ডেফিনিশন, অমুক এটা বলছে, আমরা এটা মুখস্থ করলাম, পরীক্ষার হলে আবার এটা লিখলাম, আবার এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটাও মুখস্থ, ঠিক আছে। বাট এখানে আমি আসার পরে যেটা দেখছি, এখানে কি করা হয়, সাপোজ শেয়ার লিডারশিপ সম্পর্কে একটা কনসেপ্ট পড়ানো হইলো, তারপরে সেটা স্টুডেন্টদের মধ্যে কি ডিসকাস করতে দেওয়া হয়। তো ডিসকাস করতে গিয়ে দেখা যায় নতুন থিওরি তৈরি হয়ে যায় উইদিন দ্য গ্রুপ। তো যখন ডিসকাস করা হয়, একজনের ইনসাইট শেয়ার করা হয়, তখন দেখা গেছে শেয়ার লিডারশিপের ওই থিওরির ভিতরে কি কি জিনিস মিসিং আছে, আর কি কি জিনিস অ্যাড হইলে থিওরিটা আরো একটু ফুলফিল হইতে পারতো, সেই জিনিসগুলো তৈরি হয়। এটা কিন্তু এই পারস্পরিক ইনসাইটস গুলা লেনা দেনা না হইলে এই জিনিস কোনোদিন সম্ভব না। কথা আমি বুঝতে পারছি কিনা আমি জানি না। হ্যাঁ, বুঝতে পারছি। আমি এটা ফিল বুঝতে করতে পারছি। পারি। ওটা হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশের যেই ক্লাসগুলি হয়, এটা তো লেকচার কেন্দ্রিক। অর্থাৎ এক্সাক্টলি। টিচার একটা জিনিসের লেকচার দেয় টপিকের উপর, আর ওইটাই পরীক্ষায় আসে ওরকম জিনিসই, আর স্টুডেন্টরা তেমন প্রশ্ন করে না বা অনেকে তো ক্লাসই করতে চায় না। আর বাইরের অনেক জায়গায় আছে যেগুলি ইন্টারাকশন হয়, মানে প্রশ্ন করা হয়, আবার স্টুডেন্টরাও প্রশ্ন করে, অনেকক্ষণ এটা নিয়ে ক্লাসের বাইরেও হয়তো আলোচনা হয়। এই জিনিসটা আর কি, ওটা থেকে সিনার্জির যে বিষয়টা বললেন না, যে রাইটার যেটা বললো যে ক্লাস নেওয়ার সময় একজনের মানে পার্সোনাল যেই একটা এক্সপেরিয়েন্স, ওটা শেয়ার করার সময় অন্য মানুষরাও তার মনে হয় ভ্যালুয়েবল যেই লেসনগুলি এগুলি হয়তো আনছিল। তাহলে ওই ক্লাসটা যদিও ইন্টেনশনাল ছিল না, তারপরে ওই জায়গা থেকে একটা মিনিংফুল আউটকাম আসছিল। এবং তারা ওটাকে বেস করে নতুন কারিকুলাম তৈরি করে ফেলছে। আগের কারিকুলাম চেঞ্জ, নতুন সিলেবাস হয়েছে, নতুন ওয়ে অফ লার্নিং হয়েছে। যে না, তাইলে তো আমরা যদি এভাবে শিখতে পারি, তাইলে প্রত্যেকটা বার এখান থেকে নতুন নতুন কনসেপ্ট তৈরি হওয়ার একটা জায়গা আছে। আর যদি লেকচার ওরিয়েন্টেড হয়, তাহলে তো তুমি কনসেপ্ট তৈরি করার কোনো জায়গা নেই। কনসেপ্ট এখানে ফিক্সড, একজনের কনসেপ্ট তৈরি করছে, তুমি সেটাকে কনজিউম করতেছো, তাই না? সো এইটা এই প্রিন্সিপালটা না। সো আমি রিলেট করতে পারতেছি কারণ আমার দুইটা এক্সপিরিয়েন্স হয়েছে। বাংলাদেশে পড়ার এক্সপিরিয়েন্সটা হয়েছে ক্লাসরুম সেটিংসে, এখানে আমি ক্লাসরুম সেটিংসে দেখতেছি। সো এই কারণে এখানে এই যে মানে ক্রিয়েটিভিটি যেটা, এই মানে ক্রিয়েটিভিটি হইলে মানুষকে ওপেন মাইন্ডেড হইতে হয়। হ্যাঁ, এবং এখানে আরেকটা এলিমেন্ট বলছে রাইটার, যে ট্রাস্ট থাকা লাগবে। সিনার্জির কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হচ্ছে ট্রাস্ট। তো টিচারকে আবার এখন যদি টিচার চিন্তা করে যে স্টুডেন্ট আর বুঝবে কি, ও আর তৈরি করবে কি, এত বড় কনসেপ্ট হতে পারে যে আমাদের বাংলাদেশে এই মাইন্ডটা থাকে, আমরা বুঝি। কিন্তু এখানে কিন্তু এটা না, এখানে একটা কনসেপ্ট শেয়ার করে
তারা বলে দেয় আপনারা কি বুঝছেন বলেন, বা তোমরা কি বুঝছো বলো, বা তোমাদের সাথে তোমরা এটার সাথে একমত কেন দ্বিমত। আমাদের সাথে চিন্তাই করবে না যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছে এটার সাথে দ্বিমত পোষণ করবে। আবার তখন তো টিচার বলে দিবে তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় হয়ে গেছো নাকি, তুমি তার সাথে দ্বিমত কেন পোষণ করো। আর এখানে কোয়েশ্চেনই হয় এখানে ফ্লট কি হইতে পারে, এই যে কোয়েশ্চেনটার কারণে ইউ স্টার্ট থিঙ্কিং ইন এ ওয়ে, আচ্ছা তাহলে এটাকে ভালো কিছু করা যায় কিনা। সো মানে জিনিসটা হইতেছে কি, এই তখন কিন্তু আসলে আমি জানি না সিনার্জির কথা বলতে গিয়ে অন্য ট্র্যাকে চলে যেতেছি কিনা, কিন্তু বলার উদ্দেশ্য প্রত্যেকটা হ্যাবিট তো প্রত্যেকটা হ্যাবিটের সাথে রিলেটেড, তো এই কারণে বলা যেতে পারে সিনার্জির ভিতরেই আছে। তো এখন এই যে মানুষের সাথে নিজের সাথে ওই তার সাথে রাইটারের যে কোনো একটা থিওরি দিল, তার সাথে চিন্তার মিল, আবার আমি আর আমার পিয়ার যে তার সাথে কথা বলা, দুইজনের আন্ডারস্ট্যান্ডিং, কথা বলতে বলতে গেলে দেখা গেছে নতুন কিছু তৈরি হয়। এবং এটা আমি বাস্তবে ফিল করছি, ইভেন আমরা এটা দেখছি, আমরা নতুন থিওরি তৈরি করে আবার হাসতেছি যে এটা তো তাহলে সুন্দর একটা থিওরি হয়ে গেল। হ্যাঁ, ইভেন এবং এগুলা ইমপ্লিমেন্ট করে মার্কও পাওয়া যায়, এমন না ইটস নট লাইক দ্যাট যে তুমি থিওরি তৈরি করলা। এটা বাংলাদেশেও দেখা গেছে অনেক গল্পে অনেক মানুষ অনেক ভালো কিছু তৈরি করে ফেলে কনসেপ্ট, কিন্তু সেটা হয়তো বা গল্পতেই শেষ হয়ে যায়। ইটস নট লাইক দ্যাট, এখানে চাইলেও সেটাকে ওই গল্পটা লেখা মার্কও পাওয়া যায়। মানে ইট হ্যাজ আ ক্রিয়েটিভিটির জায়গাটা রাখছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে কি স্লাইড দিব আরো? আমি মোটামুটি কভার করে ফেলছি, তারপর একটু দেখো, আমি একটু দেখি এর বাইরে আর কিছু আছে কিনা। ও আচ্ছা, এটা তুমি একটু শেয়ার করো, তোমার কাছে আমি স্লাইডটা দেখেছিলাম, এটার ব্যাপারে আমি বলতে চেয়েছিলাম। আমরা একটু শুনি এবার তোমার কথা বেশি হয়ে যেতেছে মনে হইতেছে। না সমস্যা নেই, একজন বললেই হয়। কই গেল? আচ্ছা, আমাদের লেভেলস অফ কমিউনিকেশনের এই বিষয়টা সিনার্জাইজ, এই মানে হ্যাবিটটার ভিতরে রাইটার আনছেন। সে জায়গায় যে ট্রাস্টের কথা আপনি বলছিলেন, ট্রাস্ট যে সিনার্জি তৈরি করে, তারপর এটার সাথে কোঅপারেশনের বিষয় আছে। যদি ট্রাস্ট আমাদের ধরেন লো থাকে, কোঅপারেশন লো থাকে, তাহলে আমাদের কমিউনিকেশন যেটা হয় সেটা ডিফেন্সিভ হয়ে যায়। অর্থাৎ আমরা হয় ওটার ভিতরে আমরা জিতি, আর নাহলে আমরা লুজ করি। মানে উইন লুজ অর লুজ উইন। আমরা তো একটা পক্ষ। মানে আমি যদি আমার কথা বলি, আপনার সাথে যদি ধরেন আমার ট্রাস্ট কম থাকে আর কোঅপারেশন কম থাকে, তাহলে ধরেন আমি ডিফেন্সিভ হয়ে যাবো তারপরে আমি জিততে চাবো, আর নাহলে আপনি জিততে চাবেন। আর তাইলে কি হবে, হয় আমি জিতবো নাহলে আপনি জিতবেন। মানে তাহলে আমার দুইটা অপশন, আমি জিতবো নাহলে হারবো। আর এর ক্ষেত্রে যদি আমি দেখেন ট্রাস্টটা যদি আমি বৃদ্ধি করতে পারি, হায়ার লো টু হাই এটার মাঝামাঝি আনতে পারি, তাহলে আমাদের এবং লো টু হাই আমি যদি কোঅপারেশন এটাও যদি আনতে পারি, তাহলে আমি রেসপেক্টফুল একটা কমিউনিকেশনকে লিড করতে পারবো। অর্থাৎ ওই জায়গায় রেসপেক্টফুল এই অর্থে যে এটার ভিতরেও কম্প্রোমাইজ আছে। অর্থাৎ ওই যে রাইটার বলছিল 1+1 যোগ করলে 2 না হইয়া যদি হাফ হয় বা 1ই হয়, একই হয়, তাহলে এই জিনিসটা কম্প্রোমাইজেরই একটা বিষয়। আর মানে সিনার্জাইজ যে জিনিসটা, সিনার্জি যেটা, ওটা আমার আসতে হলে 1+1 = 2 তো হইতেই হবে, প্লাস আরো হইতে হবে আমার হয়তো 20 বা 200 বা 2000। তাহলে রেসপেক্টফুল কমিউনিকেশনটাও লেভেলস অফ কমিউনিকেশনের মাঝামাঝি পর্যায়ে পড়ে। এবং সবচেয়ে ভালো কমিউনিকেশন যেটা হাই ট্রাস্ট এবং হাই কোঅপারেশন থাকে, সেটাকে রাইটার বলছে যে সিনার্জিস্টিক কমিউনিকেশন আর সিনার্জিস্টিক অ্যাপ্রোচ, যেটা উইন উইন, দুইজনের জন্যই উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে। আচ্ছা, এখানে আমি কিছু জাস্ট অ্যাড করতে চাই। মানে হঠাৎ চিন্তা হইলো, ডিবেটের ক্ষেত্রে যখন ডিফেন্সিভ অ্যাটিটিউডটা থাকে, দেখা যায় ওই জায়গা হয়তো বা মানে একজন উইন করে অথবা একজন লুজ হয়। ঠিক আছে, অনেক আমরা পডকাস্ট দেখি যখন দুই পক্ষের লোক এসে কোন একটা টপিকের মানে তাদের কনসেপ্টটা হইতেছে কে রাইট কে রং, সেই অ্যাটিটিউড নিয়ে কথা বলা। মানে অ্যাটিটিউডটা হচ্ছে কি ডিফেন্সিভ, বা মানে উইন লুজ অথবা লুজ উইন। হয়তোবা সবারই উইন লুজ মেন্টালিটি থাকে, তো আলটিমেটলি কেউ উইন করে কেউ লুজ করে, বা হয়তোবা কেউ উইনও করে না কেউ লুজ করে না, অথবা দেখা গেছে দুজনেই লুজ করে, মানুষের কাছ থেকে রেসপেক্ট হারায় করতে পারে। ঠিক আছে, তো এখন রেসপেক্টফুল আমরা যদি দেখি আর একটু ম্যাচিউরড লেভেলের মানুষ যখন কথা বলে, সাপোজ পলিটিক্যাল পার্টি, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে চিন্তা করি, একজন বিএনপির লোক একজন আওয়ামী লীগের লোক যখন কথা বলে, তাদের কমিউনিকেশনটা সাধারণত ডিফেন্সিভই হয়। হ্যাঁ, রেসপেক্টফুলও কিন্তু বলা যাবে না। রেসপেক্ট করে না,
করে না আর কি, আমরা রিলেট করতে পারবো যারা শুনতেছি হয়তো বা বাংলাদেশি মানুষ যারা আছে। আর রেসপেক্টফুল কমিউনিকেশনটা হয় হয়তো বা আমরা যদি চিন্তা করি একটু একাডেমিক পর্যায়ের মানুষ যাদের একটা জ্ঞান বুদ্ধি হয়েছে, তারা যথেষ্ট মানে নিজের কখনোই পার্সোনালিটিকে লুজ করতে চায় না, তারা কখনোই কাউকে বকা দিবে না ডেফিনেটলি, তারা তাদের প্রাইভেট ভিক্টরিটা হয়ে গেছে। তো শুধু প্রাইভেট ভিক্টরিতে যদি কেউ রেস্ট্রিক্টেড থাকে তাহলে সেখান থেকে একটা রেসপেক্টফুল আউটকাম তৈরি করা সম্ভব থ্রু কম্প্রোমাইজ। কেউ একজন বকা দিল, তুমি শুরুতেই বলছিলা যে কেউ একজন বকা দিছে, আচ্ছা আমি বকা দিলাম না, ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট একটা রেসপেক্টফুল আউটকাম এখান থেকে তৈরি করা সম্ভব। কিন্তু সেটা সিনার্জিস্টিক হয় না। হ্যাঁ, বা আমি যদি আরেকটু এক্সাম্পল কম্প্রোমাইজ থাকে। হ্যাঁ, ইভেন দুইজন মানুষই রেসপেক্টফুল, দুইজন মানুষই খুব বেশি ম্যাচিউরড, হয়তো বা কর্পোরেটের সিনারি যদি চিন্তা করি, বা দুইটা ভার্সিটির প্রফেসরের সাথে কথা হইতেছে, হ্যাঁ, তো তখন তারা যদি কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলে, হয়তো বা তাদের দ্বিমত থাকলেও তারা কখনো স্ল্যাং ইউজ করার দিকে যাবে না, তারা কখনো আরেকজনকে হিউমিলেট করার দিকে যাবে না। সেখান থেকে একটা রেসপেক্টফুল মানুষ সেখানে হ্যাপি হয় যে আচ্ছা ঠিক আছে, কাউকে ইয়া করে নাই, ওকে ফাইন। বাট হ্যাপিনেস মানে যেটা মাইন্ড ব্লোয়িং একটা হ্যাপিনেস, সেটা আসে না, ওকে ফাইন। বাট সিনার্জিস্টিক যে কমিউনিকেশন, সেখান থেকে অলওয়েজ ইউ ক্রিয়েট সামথিং ফেনোমেনাল। আচ্ছা, এখান থেকে একটা আমার জিনিস মাথায় আসলো যে মানুষ আসলে কি চায়, মানুষের কি ভালোটাই তো চায়, লাভটাই তো চায় না, কিভাবে ইমপ্রুভ করতে পারবে। তাহলে যদি ডিবেট করে, ধরেন ডিবেটের বিষয়ে যদি আনি, তাহলে একজন আরেকজনের শোনাইতে চায়, ওর থেকে তো নিতে চায় না। ধরেন আমরা যদি এখন ডিবেট করতাম, তাহলে আমি যা বলতে চাইতাম তা আপনার মানে যা শোনাইতে চাইতাম তাই বলতাম, এবং আপনার কথার কাউন্টার দেওয়ারই চেষ্টা করতাম। হ্যাঁ, মানে আমি তো আপনার কথাটা নিতাম না, এখান থেকে কিছু তাহলে আমার লস হতো না? লস হইতো, দুজনেরই লস হইতো হয়তো। এই কারণে আমি ডিবেট পছন্দ করি না বর্তমানে। মানে ডিবেট থেকেও নতুন কিছু হয়, যারা ধরেন ডিবেটটারে জনগণের সামনে আনে, অর্থাৎ একটা মেন্টাল একটা কি বলা যায় কম্পিটিশন এটা দেওয়ার জন্য, যে মানুষ একটু চিন্তা করুক, দুই পাশেরই মানুষ, দুই পক্ষেরই, এটার জন্য হয়তো আনতে পারে, কিন্তু আমি মনে করি না। হ্যাঁ, ওই ব্যাক ইন দা মাইন্ড যে সব সময় আমাদের ব্যাক ইন দা মাইন্ডে কনসেপ্টটা রাখতে হবে যে ডিবেটের পারপাসটা কি। ওই যে তোমাকে আমি বলছিলাম আমরা লাস্ট এপিসোডে, সরি লাস্ট আমাদের যেই পার্টটা ছিল, এপিসোড পার্ট সমস্যা নেই। এনিওয়েজ, মানে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি, এখানে কিন্তু একদল হারে একদল জিতে, বাট সেখান থেকে যদি ফিলোসফিটা প্যারাডাইমটা এরকম থাকে যে আমাদের এই দৌড়াদৌড়িটা মূল বিষয়, এই যে রান নিতে যাওয়া, শারীরিক যেই ইয়া হইতেছে, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন হইতেছে, একটা সিনক্রোনাইজেশন হইতেছে, ইফ উই ফিল দ্যাট, আমাদের ফিলোসফি যদি ওটা থাকে, তাহলে কিন্তু ওই খেলাতে কেউ হেরে গেলে বা জিতে গেলে কোনো সমস্যা হয় না। সো সিমিলারলি ডিবেটের আমরা সাথে খেলতে চাই, আমরা জিততে চাই না, মানে জিতার টেন্ডেন্সি, হারতেও চাই না, জিততেও চাই না, খেলতে চাই। চাই এটাই তো আমাদের এই যে এখন বই পড়ার বা আলোচনার উদ্দেশ্য কি, এটা থেকে যাতে আমরা নতুন কিছু শিখতে পারি, আর যারা আপনারা শুনতেছেন তারাও যাতে আপনাদের জীবনে কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন। যেহেতু আমরা দুইজনই বললাম যে আমাদেরও কিছু কিছু ইমপ্রুভমেন্ট আসতেছে, বইটা আগেও পড়ছি, প্লাস হলো এখন আবার ভিডিওর জন্য পড়া হয়েছে প্রায় শেষই পুরোটাই, এখন পাশাপাশি ইমপ্লিমেন্ট হইতেছে। আমি ফিল করি যখন বইটা পড়ি, লাইক ইটস somebody is telling me the way you are leading your life is not perfect. It's not like কেউ আমাকে অর্ডার করতেছে, it creates a like self realization. তখন মনে হয় যেন ওকে আই নিড টু চেঞ্জ টু আ পার্টিকুলার ওয়ে। আমি যদি বলি ডেফিনেটলি, যেহেতু আমি আজকে প্রিপারেশন নিছি, বইটা পড়তে হয়েছে, কালকের দিনটা আমার খুব ভালো গেছে, মানে আমার প্রোডাক্টিভ গেছে। সো এই জন্য আর কি যারা দেখতেছেন তাদেরকে ডেফিনেটলি রিকোয়েস্ট করবো, গো থ্রু দ্য বুকস। আমরা হয়তো বা বারবারই বলি এই কথাটা যে আমাদের পক্ষে হয়তো বা সম্ভব না যে ওই ওয়েতে রিপ্রেজেন্ট করা যেভাবে রাইটার হয়তো রিপ্রেজেন্ট করছে, বাট ডেফিনেটলি আমাদের আলোচনা যদি শোনেন, আপনি পটভূমিটা আপনার কাছে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা একটু রিলেট করতে পারবেন হোয়াট উই আর সেইং হিয়ার। সো এটা আমাকে ডেফিনেটলি ইমপ্রুভ করতেছে। আমার রাকিব তো পার্সোনালি তুমি আমাকে শেয়ার করছো, লাইক তোমার রুটিন একটা পার্টিকুলার ওয়েতে হয়তো বা চেঞ্জ হয়েছে, আমিও সেটা দিয়ে মোটিভেটেড, আমিও কিছু মানে আমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলোকে একভাবে সাজানোর চেষ্টা করতেছি। সো ইট ইম্প্যাক্টস ইন মাই লাইফ। তো এই বইটা আমরা আরো সামনে যে বইগুলি নিয়ে আলোচনা করব, আপনারা যদি সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন, তাহলে ওগুলি থেকে আরো বিভিন্ন জিনিস জানতে পারবেন। মাইন্ডসেট নিয়েও আমাদের হয়তো সামনে কোনো বই থাকতে পারে, ওগুলি নিয়ে আমরা আলোচনা করব।
যেগুলো ও আচ্ছা, এসেনশিয়াল আর কি, আরেকটা এসেনশিয়াল কথা যেগুলো। বলি যে সিনার্জিতে 1 1 equals to 2, হ্যাঁ, বা হ্যাঁ, 3, হ্যাঁ। এটা তো সিনার্জিস্টিক একটা কমিউনিকেশন হইলে বা সিনার্জিস্টিক একটা রিলেশনশিপ হইলে তাহলে এই আউটকামটা হয়। বাট হুম, যদি সিনার্জিস্টিক রিলেশনশিপ না হয়, হ্যাঁ, এটা যদি একটা chaos এনভায়রনমেন্টে হয়, রিলেশনশিপটা যদি পুর হয়, তাহলে কিন্তু আবার মানে -1 ও হয়ে যেতে পারে, -2 3 ও হয়ে যেতে পারে। সো হ্যাঁ, সিনার্জিস্টিক না করলে সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? সো ওই মানে যখন এটা আমরা যে ঝগড়াগুলা দেখি, এটাও তো ঝগড়াও কিন্তু একটা রিলেশনশিপেরই একটা আউটকাম। হুম, হ্যাঁ? ঝগড়া মারামারি এগুলা কিন্তু একটা রিলেশনশিপের আউটকাম। ওই রিলেশনশিপ গুলা সিনার্জিস্টিক না বিধায় সেখান হুম, থেকে এরকম নেগেটিভ জিনিস তৈরি হয়। বা সেখানে উইন-উইন থটটা মানুষ করে না। সেখানে ওই কেউ কাউকে বুঝতে চায় না। হ্যাঁ? আর ব্যক্তিগত পর্যায়ে হয়তোবা সে প্রোঅ্যাক্টিভ হয় না। সো হুম, সে ব্যক্তিগত পর্যায়ে হয়তোবা মানে প্রাইভেট ভিক্টরিটা হয় না। এই কারণেই এই হুম, ধরনের বাজে আউটকামটা এবং অনেক নেগেটিভ আউটকাম তৈরি হয়ে যায়। যেমন হ্যাঁ, আমরা হ্যাঁ, যদি বলি পৃথিবীতে এই যে হত্যা, তারপরে আ দুর্নীতি, এগুলা এত বেশি কেন হইতেছে? কারণ আমাদের আ এগুলো তো মানুষই তো সবচাইতে বেশি occurrence গুলা ঘটাচ্ছে। অন্য কোন হুম, প্রাণী তো এই পৃথিবীতে এত chaos তৈরি করতে পারেও না, অনেক আ innovative ও না। তারা চাইলে চেঞ্জও করতে পারে না বা তাদের রোলটা খুবই নগণ্য। কিন্তু মানুষ তো হুম, অনেক বড় রোল প্লে করতে পারে। তারা চাইলে গড়তে পারে, তারা চাইলে ধ্বংসও করতে পারে। আল্লাহ তাদেরকে এই ক্ষমতাটা দিয়ে দিছে। তো এখন হুম, এই সিনার্জিস্টিক কমিউনিকেশন এর গ্যাপের কারণে ধ্বংসাত্মক জিনিসগুলা হইতেছে। তো যত বেশি ধ্বংসাত্মক জিনিস হইতেছে তার মূল কারণটা হইতেছে কমিউনিকেশন গুলা সিনার্জিস্টিক না। মানুষের সাথে মানুষের বন্ডিং, মানুষের সাথে মানুষের আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ? কেউ হয়তোবা কাউকে বুঝতে চায় না। সো এই জায়গাটাতে হুম। মানুষের কাজ করার ডেফিনিটলি অনেক জায়গা আছে। আমার মনে হয় মানুষ এই যে মানুষকে বুঝতে পারে না, যে এটা বললেন এটা ভালো জিনিস। তবে এটার জন্য আমার মনে হয় মানুষের নিজেকে বোঝা দরকার। এটা যতক্ষণ না হবে ততক্ষণ আরেকজনকে বুঝতে পারবে না। হুম, এটা পার্সোনাল ভিক্টরি যেটা, এটা আগে দরকার। আর নাহলে মানুষ কনফিডেন্স হারায় ফেলবে। সে জানেই না বা জানবেই না যে সে কি চায়। এই কারণে সে ধরেন আরেকজনের সাথেও যদি কমিটেড থাকে ওটাও করতে পারবে না। করতে মানে পারে। ওই এক্সাক্টলি। কমিটমেন্ট রাখতে পারবে না। ট্রু, ট্রু। আচ্ছা আই আমি এগ্রি। আচ্ছা তাহলে এরপরে আমরা কি অন্য ইসে যাব, হ্যাবিটে চলে যাব পরেরটায়? হ্যাঁ, আমি শার্পেন তো দ্য স, হ্যাঁ, এটাতে নাকি যাব। আরো স্লাইড দেখাবেন? না, আমার কাছে আর স্লাইডস নাই। আচ্ছা তাহলে আমি একটু দেখাই। এর পরের স্লাইডটা মানে শার্পেন দ্য স এর যেই মূল থিম, সেটার ভিতরে রাইটার এটা দেখাইতেছে যে আমাদের ৪ টা অ্যাসপেক্টে কাজ করতে হবে। যদি আমরা শার্পেন দ্য স এই জিনিসটা আসলে কি সেটা একটু বলে নেই। যেমন প্রত্যেকটা যেমন আমি বলি আমাদের স্মার্টফোনের একটা ব্যাটারি চার্জ দেওয়া লাগে। এটা হুম, হুম, চার্জ মানে যদি শেষ হয়ে যায় এটা চার্জ না দিলে তো চলবে না। এই কারণে চার্জ দেওয়া লাগে। আমাদেরও ইন্টারেকশন অথবা আমাদের লাইফের যেই ডেইলি এক্টিভিটিস আছে এগুলোর জন্য আমাদের এই ৪ টা অ্যাসপেক্টে চার্জ দেওয়া লাগে আমাদের। হুম, ফিজিক্যাল অ্যাসপেক্ট আছে, সোশ্যাল বা ইমোশনাল আছে, স্পিরিচুয়াল আছে, আর মেন্টাল আছে। হুম, এখন এই জিনিসগুলি কি একটু আলোচনা যদি করি, যেমন ফিজিক্যালি আছে, ফিজিক্যাল অ্যাসপেক্টে আছে আমাদের এক্সারসাইজ, নিউট্রিশন, স্ট্রেস ম্যানেজমেন্ট এই বিষয়গুলি। হুম। তারপরে এগুলি নিয়ে যদি কোনো আলোচনা মানে কোনো পয়েন্ট আনতে চান আনতে পারেন। আমরা ৪ টা পয়েন্ট একটু আলোচনা করি। পয়েন্ট বলতে আচ্ছা, আমি ওই যে শার্পেন দা সোর সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই আরকি। শুরুতেই যেটা রাইটার হ্যাঁ, বলছিলেন। এক লোক আচ্ছা ঘটনাটা গাছ বলেন গাছ তাহলে আমরা। গাছ কাটতেছিল। তাই না? হ্যাঁ, তো গাছ কাটতেছিল, আ তখন আরেকজন আইসা হয়তো বলতেছে, মানে "তুমি কি করতেছো?" "আমি গাছ হুম, কাটতেছি।" তো বলছে, "তুমি একটু ব্রেক নাও। এই গাছ হুম, না কেটে করাত চাকে একটু ধার দাও।" ঠিক আছে? হুম, তো সে বলতেছে, "করাত কে ধার দিয়ে কি করব? আমি গাছ কাটবো। এটাই আমার কাজ।" কিন্তু এখানে একটা বুঝার ব্যাপার আছে। আমি যদি করাতকে ধার না দেই, তাহলে তো সে যেইভাবে গাছ কাটতে ছিল, সেটা তো হুম, ধারটা তো নষ্ট হবে। সে ওইভাবে কাটতে পারবে না বা তার প্রোডাক্টিভিটি লুজ হয়ে যাবে। হুম, সো এই শার্পেন দ্য শ এর কথা হইতেছে এটা আসলে পার্টিকুলার আলাদা একটা হ্যাবিট না। ওই ৬ টা হ্যাবিটই আমরা যেটা শিখছি, এগুলাকে হুম, নিয়মিত ধার দেওয়া। আমাকে হুম, প্রোয়েক্টিভ হওয়া। আসলে আমি কি প্রোয়েক্টিভ আছি কি নাই? ওই ধার মানে ওই করাতটার মতো সে কাজ করতেছে। তার ওই হুম, ধারটা কি আছে কি নাই? সে ধারটা আবার দেওয়া। কারণ ধার দিলে কি হবে? গাছটা ভালোভাবে কাটবে। সাপোজ আমার এইম হইতেছে গাছ কাটা। আর আমার হ্যাবিট গুলা হইতেছে আমার করাত।
তাহলে করারটাকে যেরকম ধার দিলে গাছটা স্মুথলি কাটবে, আমি যদি নিয়মিত এই প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটা ডেভেলপ করার প্র্যাকটিস করি, তারপরে হইতেছে ওই বাকি যেই হ্যাবিটস গুলো আছে উইন উইন চিন্তা করার বাকি 6টা আর কি এক কথায়। বাকি হ্যাঁ প্রত্যেকটা 6টা এই 6টা হ্যাবিটটাকেই বারবার আমাকে প্র্যাকটিস করা, এটাই হচ্ছে লাস্ট হ্যাবিটের মূল ইয়াটা। এবং তুমি যেটা বললা যে আমরা কিভাবে করতে পারি এই একজন ব্যক্তি হিসেবে আমরা কিভাবে এই আমাদের করটাকে ধার দিতে পারি, সেটা হচ্ছে ওই 4টা আসপেক্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন তুমি কন্টিনিউ করতে পারো। তারপরে যেমন এই যে এই বিষয়গুলি, মানে এটাকে আমরা তাহলে কি হ্যাবিট বলতে পারবো কি পারবো না, এটা একটা প্রশ্ন এসে পড়ে। যে এটা 7 নাম্বার যে হ্যাবিটটা, শার্পেন দ্য স। এটা তো একটা হ্যাবিট, হ্যাঁ, ধার দেওয়া একটা রেগুলার কাজ না, হ্যাঁ, হ্যাবিট তো এটা মূলত হ্যাঁ রেগুলারই তাহলে আমাদের করতে হবে। তাহলে এই কারণে রেগুলার যে জিনিসটা করে মানুষ ওটাই হ্যাবিট, তারপর মানে এটাও আমাদের একটা হ্যাবিট। অর্থাৎ এক্সারসাইজ করা এটা আমাদের হ্যাবিটে আনতে হবে, নিউট্রিশাস খাবার খাওয়া এটা আনতে হবে, আমাদের স্ট্রেস এটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আমি তারপর আবার সোশ্যাল এক্সারসাইজ শুরু করছি এই হ্যাঁ আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। আমি এক্সারসাইজ হ্যাঁ শুরু আমি করছি আবার। বাসায় করি এক্সারসাইজ, যেটা মানে স্ট্রেচিং, এমনি রানিং বা ওয়াকিং মানে এগুলি করি না, রানিং জগিং এগুলি করি না। হুম। মানে টুকটাক যেটা স্ট্রেচিং বা ডাম্বেল দিয়ে যেটা করে এটা করি হালকা। তবে মানে এতটুকুও কাজ হয়, এনার্জি বাড়ায় আর কি, এক্সারসাইজ হ্যাঁ, করতে পারলে এনার্জি বাড়ে। definitely। তারপরে স্ট্রেস ম্যানেজমেন্টের বিষয়, এগুলি তো মাইন্ডসেটের বিষয় মূলত। এটা হুম, আসলে পড়তে পড়তে জানতে জানতে বা চিন্তা করতে করতেই হয়। আর সোশ্যাল বা ইমোশনাল যে বিষয়গুলি যেমন সার্ভিস, মানে উম, আমি একটা মানে মানুষের তো কাজ থাকে, হুম। প্রত্যেকটা মানুষই তো এক একটা কাজ করে, ওটা সার্ভিস ওরিয়েন্টেড হইতে পারলে অর্থাৎ ওটার ভিতরে যদি কোনো ভালো থাকে, মানে অবদান থাকে সমাজে দেওয়ার জন্য, ওইটা হইতে হুম। পারলে মানুষের ইমোশনাল বা সোশ্যাল যে অ্যাসপেক্ট আছে ওটার ভিতরে ওটা বুস্ট হয়। তারপর এমপ্যাথি থাকতে হবে, এমপ্যাথি, ওইটা ওই যে তারপর সিনার্জি, ওই হ্যাবিট, এমপ্যাথি তো আমাদের ইসের হ্যাবিটের মধ্যে পড়ে যায়, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। তারপর সিনার্জির বিষয়টাও আছে, যেটা আগের হ্যাবিট, হুম, গত মানে যেটা আলোচনা করলাম একটু আগে। তারপর ইন্ট্রিনসিক সিকিউরিটি, যেটা এই যে এটার কথা আমরা বারবার বলি, যে একজন মানুষ নিজেই যদি না জানে যে সে কি চায়, অর্থাৎ প্রাইভেট ভিক্টরিটা তার না হয়, তাহলে তার ইন্ট্রিনসিক যে সিকিউরিটি এটা থাকবে না, সে হ্যাঁ, ইমোশনালি ফিট থাকতে পারবে না। ট্রু। তারপর স্পিরিচুয়াল যে ডাইমেনশনটা আছে, এটা কিন্তু খুব বড় একটা ডাইমেনশন আমি মনে করি। এবং এই জায়গায় ভ্যালু ক্লারিফিকেশনের যে বিষয়টা, যে আমি আসলে মানে কোরআনে আল্লাহ বলছে না যে মানুষ এবং জিনকে আল্লাহ তৈরি করছে যে মানুষের ইবাদতের জন্য। হুম, তো এটা একটা আমাদের মানে এক ধরনের ফিলোসফি দেওয়া, অর্থাৎ আমরা যা করব তা ইবাদতের মতো করব। যে এখন যে কাজটা করতেছি, আমরা আলোচনা করতেছি, এটাও কিন্তু ইবাদতের মতো যদি মাইন্ডসেট রাখি, তাহলে আমরা হুম, এটা থেকে কখনো খারাপ দিকে নিতে পারবো না এটাকে। মানে আমার আমার যেই কাজটাই থাকে সেটা যদি ইবাদত মনে করি, হুম, এবং ভালো কাজ করতে হবে অবশ্যই। ভ্যালু ক্লারিফিকেশন করতে হবে এই কারণে আমার, যে আমি কোনটাকে ভ্যালু দিব, এবং কমিটমেন্ট থাকতে হবে। তারপর স্টাডি অ্যান্ড মেডিটেশনের বিষয়টা, যে আমরা নিয়মিত পড়বো, পড়ালেখা করবো, প্লাস মেডিটেশন বলতে যার যার ধর্মীয় কাজগুলি করতে পারি আমরা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাদের যাদের যেটা আছে তারা করতে পারে, যে উপাসনা বা ইবাদত। অ্যান্ড মেন্টাল যদি বলি, ওটার ভিতরে রিডিং এর কথা আবার আছে, যেটা স্টাডি অ্যান্ড মেডিটেশন, স্টাডি আর রিডিং কাইন্ড অফ মানে সিমিলার। হুম, রিডিং, তারপর ভিজুয়ালাইজিং, প্ল্যানিং, রাইটিং। এখানে রাইটিং এর কথাটা যদি আমি বিশেষভাবে বলি, যে রাইটিং মানুষকে একটা ক্ল্যারিটি দেয়, যেটা অন্য চিন্তা অনেক সময় দিতে পারে না। মানে হুম, চিন্তা মানুষ করতে গেলে তো শব্দ দিয়ে করে মূলত, কিন্তু রাইটিং যখন মানুষ করে তখন অনেক লাইন আছে, অনেক সেন্টেন্স মানুষ নিজেই লেখে, যেটা আগে থেকে ছিল না, অর্থাৎ নতুন নতুন বইতে এভাবেই তৈরি হয়। হুম, যদিও চিন্তাটাই আগে থাকে, কিন্তু রাইটিংটা আমাকে ক্ল্যারিফাই করে জিনিসটা, অর্থাৎ আমি 10 বার এডিট করতে পারি লেখাটাকে, এবং হুম, ওইটা আমার চোখের সামনে থাকে যে রাইটিংটা নতুন একটা চিন্তা দিতেছে আমাকে, একটা বোল্ড একটা চিন্তা দিতেছে, অথবা যে কোনো একটা চিন্তা এক্সাইটিং। কিন্তু হুম, সেটা যদি আমি চিন্তার ভিতরে রাখি, রাইটিং না করি, তাহলে ওইটা ওইভাবে আমাদের মানে হেল্প করে না। এই কারণে আমি মনে করি যে আমাদের ধর্মগ্রন্থ যেগুলি দেখি আমরা, প্রত্যেকটাই রিটেন ফর্মে আছে। হুম। এটা রাইটিং এর একটা, হয়তো আল্লাহ অন্য কোনো ডাইমেনশন চাইলে কিন্তু এটাও দিতে পারতো, ও আচ্ছা, যে হয়তো ইন্টারেস্টিং। ভিডিও হ্যাঁ, আকারে। ভালো একটা ইয়া করলো আরকি। কি বলে? অ্যানালজি ভালো লাগলো। আমার কাছে মনে হলো যে রাইটিং একটা সেক্রেট ফরম্যাট, সব হ্যাঁ। ফরম্যাটের চেয়ে রাইটিং এটা সেক্রেট, মানে পবিত্র একটা ফরম্যাট, ওটা আলাদা আলাপ। হুম, এটা হুম। তারপর আনলাম।
আচ্ছা, এরপরে যদি করেন কিছু হ্যাঁ, কিন্তু এখানে বলতে হ্যাঁ, চাইলে। এটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে আসলে রাইটিং এর হ্যাবিটটা তো আমাদের আ মনে হয় পৃথিবীর মেক্সিমাম মানুষের মধ্যেই নাই। হুম, ঠিক আছে? সো when you try to write something এটা কিন্তু তোমার কাছ থেকে অনেক কিছু ডিমান্ড করে। হয়তোবা এই কারণেই মানুষ রাইটিং করতে চায় না। আমারও ব্যক্তিগত রাইটিং এর এক্সপেরিয়েন্স অতটা নাই। বাট আমি আজকে নতুন করে চিন্তা করতে হবে। রিডিংটা তো খুব ওকে, রিডিং হ্যাবিটটাও সবার যে নাই তা না। বাট রিডিং হ্যাবিট যদি কেউ ডেভেলপ করেও, মানে আমার রিডিং হ্যাবিট মোটামুটি বলা যায় আছে। কিন্তু হুম। রিডিং এর কম্প্যারিজন এর যদি আমি রাইটিং এর কথা চিন্তা করি তাহলে এটা অনেক, অনেক, অনেক কম। হুম। হ্যাঁ? সো মানে তুমি আপনার যেটা আপনার বললা হ্যাবিটটা কম এটা বলতে চান নাকি? হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। আমি কম। জাস্ট ইন জেনারেল একটা কম্প্যারিজন করতেছি যে কিন্তু রাইটিংটা ইফেক্টটা তো রাইটিং এ অনেক মানে নিজেকে ক্লারিফাই করার জন্য রাইটিং অনেক বড় একটা ইফেক্ট তৈরি করে। এক্সাক্টলি। রিডিংটা আপনার ইনপুট হিসেবে কাজ করে আর ওটা প্রসেস হয় এবং আউটপুট হিসেবে রাইটিংটা আমাকে দেয়। হ্যাঁ, তো মানে ক্রিয়েটিভিটির তো প্রকাশই হইতেছে রাইটিং এর থ্রুতে তাইলে। ঠিক আছে হুম। না? এবং বড় বড় সাহিত্য তো বা যেগুলি দিয়ে আমরা ইনফ্লুয়েন্সড হই পৃথিবীতে হুম। সেগুলি ধর্মগ্রন্থের কথাই যদি বলি ওটাকেও আপনি রাইটিং এর অংশ আনেন, তাহলে যেগুলি দ্বারা আমরা ইনফ্লুয়েসড হই কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ, তাহলে ওটা তো রাইটিং এর থ্রুতে হইতেছে। ওকে, না এটা একটা ইন্টারেস্টিং আরকি। পয়েন্ট পয়েন্টটা আসে। জাস্ট আমার ভাল লাগলো তাই বললাম। রিলেট করতে পারতাছি যে তাহলে রাইটিং এর হ্যাবিটটা ডেভেলপ করা ইম্পোর্টেন্ট। হ্যাঁ। যদি এরকমও হয় ধরেন একটা সেন্টেন্স লিখলেন রিফ্লেকশন ফিলোসফিক্যাল একটা সেন্টেন্স, এটা যারা শুনতেছেন তারাও করতে পারেন চাইলে, যে দিনে একটা ফিলোসফিক্যাল কোনো চিন্তা, অর্থাৎ এটা ধর্মচিন্তা হতে পারে কোনো, মানে ফিলোসফিক্যাল চিন্তা জিনিসটা কি, ওটা হলো প্রত্যেকটা মানুষের আলটিমেট ডেস্টিনেশন যেটা ওইটাকে কিভাবে ফর্টিফাই বা এটাকে এনহ্যান্স করে অথবা কিভাবে স্ট্রেনদেন করে ওই জিনিসটা নিয়ে কাজ করে ফিলোসফি। অর্থাৎ ওইরকম কোনো চিন্তা আপনারা চাইলে চিন্তা করার পাশাপাশি লিখতে পারেন। না, আমার একটা আইডিয়া আসলো যেটা ওই আ রিডিং যারা করে তারাও চাইলে আ ওই হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিংটা ফিলোসফিটা বা যেকোনো আন্ডারস্ট্যান্ডিং নিজের ওয়েতে লেখাটাও রাইটিং হতে পারে। হ্যাঁ? যেমন আমি হ্যাঁ। যেটা বললাম সিনার্জি নিয়ে চিন্তা করছিলাম যে হয়তোবা সিনার্জি ওকে রাইটার তো শুধু বইতে মানে পজিটিভ আউটকাম অনেক বেশি হইতে পারে সেটার কথা বলা আছে। যে অপোজিট হুম। ডিরেকশন এ চিন্তা করলাম যেটা হয়তোবা সেটাকে লিখে ফেললে একটু হয়তো ভালো হইতো। আমি জাস্ট হুম। চিন্তার ভিতরে সীমাবদ্ধ রাখছি। হ্যাঁ, হয়তোবা ভিজুয়ালাইজেশনও করছি যে একটা প্লট তৈরি করছি যে যেখানে মানুষ ঝগড়াঝাটি করতেছে। আগে যে রিলেশনশিপটা ছিল একটা মানুষের সাথে একটা মানুষের সেটা এত বাজে অবস্থা হয়ে গেছে যে একজন আরেকজনকে হুম। দেখতেও চায় না। এটা ভেরি নেগেটিভ, ভেরি নেগেটিভ। সো 1 প্লাস 1 এরকম এটা তো হয়তো। মাইনাস ১০০ হয়ে গেছে। হ্যাঁ? হয়তোবা দেখা গেছে আ মানে আমরা যদি বড় স্পেকট্রাম এ চিন্তা করি, কিছু, কিছু হুম। ঘটনা ঘটে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হয়তো দেখা গেছে একজন মানুষ আওয়ামী লীগ করে, একজন মানুষ বিএনপি করে। হ্যাঁ? হুম। তাদের রিলেশনশিপটা এরকম হয়ে যায় এরা দুজন যদি একসাথে এক রুমে থাকে ঝগড়া তৈরি হয়ে যায়। মানে হতেই পারে। সো এরকম ঝগড়া হয়ে যায়, মারামারি পর্যায়ে চলে যায়, রক্তাক্ত হয়ে যায়। তো সবকিছুই আম কি বলে? নেগেটিভ মানে প্লাস 1 প্লাস 1 0 মানে না। পজিটিভ মানে তো হয়ই না। অতিরিক্ত হয়ই না, অনেক নেগেটিভ হয়ে যায়। সো যাই যাই হোক, এটা একটা কনসেপ্ট, এটা কিন্তু লাইক আমার মাথায় ঢুকছে। ভিজুয়ালাইজেশন হুম। হইছে, চিন্তা হইছে। বাট এটাকে যদি আরো সুন্দর করে এক্সাম্পল দিয়ে লেখা যায় ডেফিনিটলি তাহলে ইট কুড বি ইট উড এড মোর ভ্যালু। হুম। হয়তোবা একটা রিটেন Your- প্রোডাক্ট মানে হিসেবেই আপনার যে এটা আছে যে আপনার যে ওয়ার্ল্ড ভিউটা আছে ওটাকে বেশি ক্ল্যারিফাই করবে মানে এক্সাক্টলি। রাইটিং এর থ্রুতে, কারণ আপনাকে ক্ল্যারিফাই তো আপনিই করেন। এটা হুম, দেখেন, আপনি যে লেখাগুলি মানে লাইনগুলি পড়ছেন, কোটেশনগুলি পড়ছেন অথবা যেগুলি ইনফ্লুয়েন্সিয়াল কথাগুলি, এখন এটাকে আপনার মতো ভিজুয়ালাইজ করাই তো মানে রাইটার চাইছিল যে আপনার মতো হুম, করে হুম। ভিজুয়ালাইজ করেন। তাহলে আপনার ওয়ার্ল্ড ভিউ থেকে অথবা আপনার কি বলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিল রেখে যদি আপনি কোনো কিছু লিখতে হুম, পারেন হুম। তাহলে ওটা বেশি মানে বেশি ইফেক্টিভ হবে আমি মনে করি। হ্যাঁ, ওইটাই তো প্রত্যেকটা হইছিল মানুষের না? ওই যে স্টিফেন কফির যে লিডারশিপ ক্লাসে। হ্যাঁ, সে হ্যাঁ ওইটাই। পড়াচ্ছিল একটা জিনিস। আমি ওইটা নিয়ে আলোচনা করছিলাম যে এই আ হুম। আজকে যেই আমাদের এই পার্টে যে মূল জিনিসটা বেশি হয়ে উঠছে। বাট আমার কাছে যেটা মনে হয় ওই লার্নিং ওই এই সিনার্জি চ্যাপ্টারটা পড়ে আমার কাছে এটা ফিল হয়েছে যে বাংলাদেশের যদি প্রত্যেকটা ক্লাসে এরকম হইতো, হ্যাঁ? হুম। যে মানুষ তার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলাকে হ্যাঁ, শেয়ার করবে, একজনের সাথে ডিসকাস করবে, এখান থেকে নতুন কিছু তৈরি করবে, হ্যাঁ? হুম। একটা স্ট্রাকচার তো থাকাই লাগে কারিকুলাম যেকোনো একটা ক্লাসরুমে হোক, যেকোনো বিশেষ করে ম্যানেজমেন্ট বা বিশেষ করে
আমাদের এখন তো বাংলাদেশে এন্টারপ্রেনারশিপ মানে পড়ানো হচ্ছে, লিডারশিপ পড়ানো হচ্ছে। হ্যাঁ, এই আসপেক্ট গুলা কিন্তু লিডারশিপ ইজ নট ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের ভিতরে হয়তো বা সাইন্টিফিক ক্যালকুলেশন অনেক বেশি থাকে, বাট লিডারশিপ হইতেছে ভিজুয়ালাইজেশন, তারপরে তোমার কি বলে এই ক্রিয়েটিভিটি, এই জিনিসগুলোর চিন্তা মানে পার্টটা বেশি। তো এগুলা কিভাবে ফ্লারিশ করে, চিন্তাটা কিভাবে ফ্লারিশ করে, ক্রিয়েটিভিটিটা কিভাবে ফ্লারিশ করে, ওইটার স্কোপ যদি আমরা না দিই, আমরা যদি মানে প্যাকেজ জিনিস দিয়ে দিই, এটা প্যাকেজ দিলাম, ওষুধের মতো প্রেসক্রিপশন দিলাম, ওষুধ খাও ঠিক হয়ে যাবে, তাহলে তো ক্রিয়েটিভিটি ইজ নট আ মানে ট্রিটমেন্ট অফ এ ডিজিজ। আমি প্রেসক্রিপশন করে দিলাম, ক্রিয়েটিভিটি বের হয়ে গেল। ক্রিয়েটিভিটি জিনিসটাই হইতেছে ওকে ইনোভেট করো, সিনক্রোনাইজ করো, এখান থেকে নতুন কিছু কিভাবে তৈরি করা যায় সেটা ভাবো। বাট আমরা তো আমাদের ওই ফ্লোরটাই দেওয়া হয় না, উই ডু নট ইভেন এনকারেজ। আর এখানে মানুষজনকে এখানে বলতে পারি, আমি আমার ডেনমার্কে যেই পড়াশোনার যেই কারিকুলামটা সেখানে বলতেছি, তারা ফোর্স করে। প্রথম দিকে এটা আমাদের জন্য প্যারাদায়ক মনে হয়েছে, কারণ আমরা এটার সাথে অভ্যস্ত ছিলাম না। বাট এখন মনে হচ্ছে যে আমার 3 নাম্বার সেমিস্টার রানিং, প্রায় শেষের পথে। সো এখন মনে হচ্ছে যে না, এই জিনিসটা তো আমাদের দেশে থাকলে ভালো হইতো। স্টুডেন্ট যারা, তারা এটাকে আরো আনন্দ পাইতো মনে হয়। না সেটাই তো। আবার এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে বলেন না, আমি সব সময় যে একমত হতে পারবো এটাও না, কারণ স্টুডেন্ট তো পড়ালেখার যে মজাটা ওটা যদি না পায়, ওদের প্রশ্ন করতে দিলেই কি না দিলেই কি। না, এখানে একটা বড় প্রশ্ন, আমি তো ওই কালচারটা দেই নাই। আমাদের দেখো, তুমি ছোটবেলা থেকে তৈরি হইতেছো কিভাবে, আমরা তৈরি করতেছি, প্রশ্ন একটা দিয়ে দিচ্ছি, আমি একমত আছি, গ্রুমড হয়ে গেছে না। সো এখন তুমি ইন্টারমিডিয়েটে আইসা বা অনার্স আইসা তো চিন্তা করতে পারো না যে তুমি কিছু তৈরি করবা। তোমার ভিতরে তাহলে আমাদের ফাউন্ডেশন যেটা, হ্যাঁ, ফাউন্ডেশনই ঠিক করতে হবে, এটা বলতে ক্রিয়েটিভিটি পার্ট তো নিয়ে নিছে। এখন প্রাইমারি স্কুলগুলোর উপরে ফোকাস বেশি দেওয়া উচিত। হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে ফোকাস দিতে পারে ডেফিনেটলি, কিন্তু ক্রিয়েটিভ মাইন্ড নার্চার হওয়ার যে জায়গাটা, ওইখানে তো ফোকাস দেওয়া উচিত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি যদি কোটেশন অ্যাড করি বই থেকে এক জায়গায়, মানে অন্য একজন রাইটার, নাম হচ্ছে ব্রুস বার্টন, সে একটা জায়গায় বলছে যে sometimes when I consider what tremendous consequences come from little things, I am tempted to think there are no little things. ওকে, ইন্টারেস্টিং, খুবই সুন্দর লাইন। ভালো লাগছে। ছোট জিনিস বলতে পৃথিবীতে কিছু নাই। হ্যাঁ, আসলে এটা কিভাবে রিলেট করবেন যদি একটু বলেন? আচ্ছা, আমি তো বাংলায় ফ্রেজ করি, যারা হয়তোবা শুনতেছেন সবাই ইংলিশটা নাও বুঝতে পারে, যে ছোট ছোট, উনি যেটা বুঝাইতে চাইছেন যে ছোট ছোট জিনিস এত ট্রেমেন্ডাস আউটকাম তৈরি করে ফেলে, যেটা তখন উনি মানে এটা মানতে বাধ্য হয়েছেন যে পৃথিবীতে ছোট জিনিস বলতে কিছু নাই। ছোট জিনিস বলতে কিছু নাই, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। এখন এটা আমি যদি রিলেট করি, কেমনে কেমনে অনেকগুলো এক্সাম্পল আছে। আচ্ছা, কেমনে এক্সাম্পল দিই, মানে এক্সাম্পল দিতে গেলেও অনেকগুলো এক্সাম্পল মাথায় আসতেছে, কিন্তু কোনটা রেখে কোনটা দেবো সেটা চিন্তা করতে যেমন পারতেছি না। আপনি ইংলিশের কথা বলতে পারেন, যে আমরা যে ওয়ার্ড শিখি, ওয়ার্ড যে শিখি, এটা কেন শিখি? যে আমরা যাতে ইংলিশ বা যেই ভাষারই ওয়ার্ড শিখি ওগুলো যাতে বলতে পারি বা লিখতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য থাকে, লিখতে, বলতে, তারপর পড়তে, শুনে, বোঝা, 4টা মডিউল। এখন আমরা যে ছোট ছোট একবারে ইজি ওয়ার্ড গুলিও শিখি, সেটা কেন আমাদের দরকার? ওইটা আমরা তো অনেক বড় বড় গ্রামার আছে, তারপরে যেগুলি বলে অনেক বড় বড় ওয়ার্ড আছে বা ফরম্যাট আছে, ওগুলি মুখস্থ করতে পারতাম বা ওগুলি শিখতে পারতাম। কেন ছোটগুলি শিখি? ছোটগুলিও আমার বড়গুলিকে হেল্প করে। অর্থাৎ যদি আমি ছোটটা না জানতাম, তাহলে তো আমি ওই এতটুকু, মানে মনে করেন গুড মানে ভালো, গুডটা যদি না শিখতাম, তাহলে ভালো যে গুড মানে যে ভালো, এটা কিভাবে বুঝতাম? তাহলে এটা কি ছোট হইতে পারে কখনো? না, যেমন তুমি চিন্তা করো, এই এম ইজ আর ওয়াজ ওয়্যার, তুমি ভালো একটা উদাহরণ দিছো, তা আমি রিলেট করতে পারতেছি এখন। এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ, হ্যাজ, মনে করো ইংলিশ গ্রামারের কথা যদি চিন্তা করি, এগুলোর ফাংশন তো খুবই ছোট, কিন্তু এরকম কোনো সেন্টেন্স পাইবা না তো যেখানে এগুলো নাই, তাই না? সো এটা 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 একটা ডেফিনেট জিনিস। সো মানে ছোট অনেক আরো ছোট ব্যাপার যদি আমি বলি, যেমন তুমি চিন্তা করো, যেগুলো আসলে আমরা চিন্তাও করি না, এত ছোট, অক্সিজেনের কথা।
হুম, মানে এটা আমরা এত বেশি পাই, এ এটা 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 তো মানে কি বলে? ফ্রি অফ কস্ট উই পাইতেছি। মানে হ্যাঁ, উই টেক ইট অ্যাজ গ্রান্টেড মানে এরকম। মানে এক্সাক্টলি। গ্রান্টেড হিসাবে দেখি। আমার বাঁচার মূল উপাদান যেটা, সেটাকেও আমি সেটা নিয়ে হয়তোবা আমি কোনো চিন্তাও করি না কোনোদিন। অথচ আমার হুম, হাত ভেঙে গেলে সেটা নিয়ে আমার চিন্তা, আমার মেহনত, আমার পরিশ্রম, আমার হুম, ফোকাস, আমার অ্যাটেনশন সবকিছু এত লেভেলে বেড়ে যায়, সেটা আ বলার বাইরে রাখে না। কিন্তু বডির হাজার, হাজার জিনিস অটোমেটিক্যালি হইতেছে যেগুলো আমরা টোটালি অ্যাওয়ারই না। হ্যাঁ? হুম। না সেই ক্ষেত্রে ওটাই আরকি যে আমি স্টিভ জবসের যে জীবনীটা ওটা পড়তেছি এখন। ওটার ভিতরে দেখাইলো যে সে ছোট, ছোট যেমন বিষয়গুলি যেমন তার বাবা মানে একটা জায়গায় কাজ করতো। মেকানিক্যাল বিভিন্ন জিনিসপত্র আ ওই জায়গায় সে ওটা শিখাইতো আরকি স্টিভ জবসকে। যদিও স্টিভ জবসের আসল বাবা না, পালক। হু, হু। ওটা আর অন্য ঘটনাটা পরে বলব না যদি বলি। তারপরে মানে ওগুলি সে শিখতো। হুম। ওইটাকে তাইলে সে কখনো তো ছোট মনে করে না। ছোট মনে করলে তার যে ডিজাইন থিংকিং যেগুলি আছে, ওটার ভিতরে সে ওটা ইমপ্লিমেন্ট মানে এখন যে করতে পারছে, ওটা তো করতে পারত না। হুম। মানে অনেক জিনিস আছে যে ছোট, ছোট কাজ। ধরেন একটা ইলেকট্রিসিটির কাজ করা বা একটা জিনিস নতুনভাবে মানে সামান্য একটু নষ্ট হইছে ওটাকে ঠিক করতে পারা অথবা হুম। উম এরকমই জিনিসপত্র যদি মানুষ ও মানে হ্যাঁ, ছোট এটা মনে করে তাহলে তো আমরা ওটাকে শুধু দেখলাম ঘরবাড়ি গুছানো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘরবাড়ি গুছানো, তারপরে ময়লা ফালানো এগুলো আমাদের দেশে অনেকে হুম, ছোট কাজ বলে মনে করে। বাট তুমি চিন্তা করো যে ঘরে যদি ময়লা পরিষ্কার না করে, হ্যাঁ? তুমি যদি এই হ্যাঁ, ব্যাপারে সতর্ক না হও, তো কয়দিন পরে পরিবেশ এরকম হয়ে যাবে তুমি ওইখান থেকে আম মানে কনসেনট্রেটই করতে পারবে না। সাপোজ তুমি পড়াশোনাতে হুম, কনসেনট্রেট করতে চাইতেছো, কোন একটা প্রজেক্ট ওয়ার্ক আছে সেটাতে কনসেনট্রেট করতে চাইতেছো। ওই জিনিসটা কিন্তু সম্ভবই হবে না। সো হ্যাঁ, এই ছোট কাজগুলা যদি না করো বা আমরা এই মানি বাসায় মেহমানকে দাওয়াত দিলাম সাপোজ। তো এখানে হুম, এই গোছানোর কাজটা, হ্যাঁ? বা ঝাড়ু দেওয়ার কাজটা সেগুলাকে ছোট বলেই মানুষ সাধারণত দেখে। বাট এগুলা তো হুম। সবকিছু মিলায়া একটা জিনিস কমপ্লিট এনভায়রনমেন্ট তৈরি হয়। হ্যাঁ? আচ্ছা তো আমি যদি আরেকটু বলি তাহলে এই জিনিসটা এরকম হইতে পারে যে কানেক্টিং দ্য ডট বা ডটস মানে কানেক্টিং দ্য ডটস। স্টিভ জবস এর একটা ফিলোসফি এটা যে সে ডট গুলি কানেক্ট করে। অর্থাৎ হুম, এটা শিখলো আজকে, এটা শিখলো বা এটা করলো। ওইগুলি কানেক্ট করার চেষ্টা করে। প্রত্যেকটা হোলসাম একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করে। এটা মানে যতটুকু আগে থেকে জানতাম প্লাস বই থেকেও এটা দেখা গেল। তারপর আরেক জায়গায় দেখছি যে স্টিভ জবস একটা মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা লার্নিং মনে হয় শেয়ার করলো যে এক জায়গায় একজন বলতেছিল যে জিনিসটা এরকম যদি বাংলায় বলি জীবনের প্রথম ৩০ বছর যেটা সেটা হলো হ্যাবিট বিল্ডিং এর জন্য আর বাকি ৩০ বছর হচ্ছে আমাদের ওই হ্যাবিটটা মানে ওটার ফলটা ভোগ করার সময় অর্থাৎ আমরা ৩০ বছর প্রথম ৩০ বছর আমরা যা করব হুম। ওটা আমরা গ্রুমড হয়ে যাব যেভাবে নেক্সট 30 ইয়ার্সও আমরা ওই রকমই মানে আচরণ করব বিহেভ করব বা নেচারটা ওকে। এরকমই আমাদের থাকবে আর আমাদের সময়ও খুব কম আজকে আমরা তাহলে আচ্ছা এনিওয়েজ হ্যাঁ, কারণ শেষ করতে আমাদের পারি আর বইয়ের যদি মূল টপিক গুলা তো আ শেষ হয়ে গেছে। সো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা মানে সামনে ভিডিওর বই নিয়ে আসবো। হ্যাঁ ইনশাআল্লাহ তোমার এন্ডিং কিছু কথা থাকলে বলো। না এন্ডিং আপাতত এই পর্যন্তই যে আপনারা যারা আমাদের এই পর্বটা দেখতেছেন তারা আমি ই করব আশা করব যে প্রথম পর্বটা দেখবেন যাতে শুরু থেকে একটা পান কি বলে এটাকে রিলেট ফ্লো করা পান যে যায়। মানে আমরা কি এভাবে হ্যাঁ বলতেছি। রিলেট করতে পারবেন অনেক কিছু, কিছু জায়গায় হয়তোবা রিলেট করতে নাও পারতে পারি আমরা যে এটা কোত্থেকে হ্যাঁ আসলো। সো হ্যাঁ ৪ টা পার্ট মিলে একটা কম্বাইন্ড জিনিস এবং এর সাথে, সাথে আমি বলব এর চাইতে বেশি ইম্পোর্টেন্ট হইতেছে বইটা পড়া। আমাদের কথা হ্যাঁ শুনে এবং আপনি যদি বইটা পড়ে এবং যদি সবগুলাকে একসাথে মানে সিনক্রোনাইজ করতে পারেন, হ্যাঁ ডেফিনিটলি এটা ইট উইল হেল্প ইউ ট্রেমেন্ডাসলি আই বিলিভ। হ্যাঁ এবং আপনারা বই যদি পড়েন বই পড়ার পরে যদি আপনাদের হেল্প হয় তারপরে এসে আমাদের কমেন্ট করে জানাবেন আশা করি হ্যাঁ, হ্যাঁ। আর এই ক্ষেত্রে আমি একটু যদি আহ, মানে দেখাই যে আমাদের এই পর্যন্ত আচ্ছা একটু এই পর্যন্ত আমরা যে হ্যাবিটগুলি নিয়ে কথা বলছি এগুলি একবার একটু দেখাই দিই আমাদের সময় একবারই নাই 1 মিনিটের মতো বা 2 মিনিট একটু দেখাই আচ্ছা এটা আমাদের ছিল প্রথম তারপরে এটা স্লাইড গেছে এই যে শার্পেন দা স এটা হচ্ছে আমাদের পুরা ৬ টা ছয়টা হ্যাবিটকেই হ্যাবিটকে সার্কেল শার্প করে রাখতেছে। হ্যাঁ এরপরে আমরা এগুলি নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে দেখতে পারেন এগুলি আমাদের আলোচনার আজকে এই যে এই দুইটা ছিল তো দেখার জন্য ধন্যবাদ আপনাদের এবং যার
মানে আপনাদের কাছে কারো সাথে শেয়ার করতে পারেন চাইলে ভিডিওটা, অথবা শেয়ার যদি না করেন কথাগুলি শেয়ার করতে পারেন যদি আপনাদের রেজাল্ট মানে ভালো হয় এইভাবে। তো এই পর্যন্ত আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে আরো থাকবেন, সামনে আরো আলোচনা হবে বইগুলো নিয়ে। এই ওকে, পর্যন্তই ঠিক আছে তাহলে। রাকিবুল। ভাই কিছু বলবেন? না, আই এম ডান। ঠিক আছে, আল্লাহ আচ্ছা হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।